This is a space research. They're becoming violent. For a while. I never thought I'd see something like this. মুভি শুরু হয় 2048 সাল থেকে। এটা সেই সময় ছিল যখন পৃথিবীতে বাস করার মতো আর কোনো কিছুই ছিল না। চারিদিক ধ্বংস হয়ে গিয়েছিল, এমনকি অক্সিজেন লেভেলও কমে গিয়েছিল। আর যতটুকু বাস করার মতো রিসোর্স ছিল সেগুলোকেও দখল করার জন্য বিভিন্ন দেশ উঠে পড়ে লেগেছিল। এরপর আমাদের এক কাপলকে দেখানো হয় যাদের নাম ছিল রিক এবং এভা। তাদের একটা ছেলেও ছিল। এত কিছুর মধ্যে থেকেও সরকার থেকে তাদের পরিবারকে একটি সুরক্ষিত জায়গায় রাখা হয়েছিল। কিন্তু কেন তা আমরা একটু পরেই জানতে পারবো। সব মিলিয়ে তারা অনেক খুশিতেও ছিল এখানে। এরপর তারাও জানতে পারে তাদের মতো আরো 13টি পরিবারকে এখানে আনা হয়েছিল তাদের উপর রিসার্চ করার জন্য। এই কারণেই সেখানে পৃথিবীর সকল সায়েন্টিস্টরাও এসেছিল। এবার পরের দিন সকালে আমাদের এই প্রজেক্টের হেড অফিসারকে দেখানো হয়, যে সেখানকার সবাইকে বলতে থাকে আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর সবকিছুই শেষ হয়ে যাবে, আর এখন যা কিছু আছে তার সবকিছুই একদম ধ্বংস হয়ে যাবে। তখন বেঁচে থাকা মানুষদের কাছে আর কোনো রাস্তাই থাকবে না পৃথিবীতে থাকার জন্য। তবে আমাদের একমাত্র উপায় আছে টাইটান। এটাই হলো আমাদের পরের পৃথিবীর বসবাসকারীর গ্রহ। কিন্তু প্রবলেম হলো এখনো মানুষদের কাছে সেখানে বসবাস করার জন্য কোনো উপায় নেই, কারণ সেখানে মিথেন গ্যাসের বৃষ্টি হয় এখনো, এবং সেই গ্রহের বায়ুমণ্ডলে অনেক পরিমাণ নাইট্রোজেন গ্যাসও আছে, যে কারণে সেই গ্রহ অনেক বেশি ঠান্ডা। আর আমরা যদি চাই এখন সেখানে বসবাস করতে, তাহলে আমাদের শরীরে কিছু পরিবর্তন আনতে হবে। এটা করার জন্য আমাদের কাছে কয়েকটি পরিবারও আছে, যাদেরকে আমরা 5000 পরিবারের কাছ থেকে বেছে নিয়েছি। তাদের মধ্যে রিকের পরিবারও আছে, যাদের আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সেখানে রিকো ছিল। তখন সে বলে, এখানে আমরা নিজের ইচ্ছায় এসেছি, আমাদের কোনো জোর করা হয়নি এখানে আসার জন্য। এরপর একজন সায়েন্টিস্ট এসে রিককে সেখান থেকে ল্যাবে নিয়ে যায়, আর রিককে একটি ইঞ্জেকশন দেয় এবং বলে, এই এক সপ্তাহে তোমাকে আমরা আরো এইরকম অনেক ইঞ্জেকশন দেব, যার ফলে তোমার শরীরে আরো বেশি পরিবর্তন দেখা দেবে। এমনকি তোমার শরীর ধীরে ধীরে অক্সিজেনের থেকে নাইট্রোজেন গ্যাস গ্রহণ করতে পারবে। এরপর পরের দিন রিকের বাড়িতে একটি পার্টি হয়। সেখানে রিকের ওয়াইফ এবা একটু বেশি ড্রিঙ্ক করে নেয়, যার ফলে তার শরীর একদম খারাপ হয়ে পড়ে। এটা দেখার পর রিক তার ওয়াইফকে রুমের মধ্যে নিয়ে যেতে থাকে। তখনই এবা বুঝতে পারে রিকের প্রচন্ড জ্বর এসেছে। এবার তারা দুজনেই ঘরের মধ্যে চলে যায়। এবার কিছুদিন পরে সেখানে থাকা সকল পরিবারদের একটি পুলের কাছে নিয়ে আসা হয় একটি পরীক্ষা করার জন্য। তারা দেখতে চাইছিল কে কতক্ষণ জলের মধ্যে নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে। এবার পরীক্ষা শুরু করার পর এক এক করে সবাই জলের উপর উঠে আসতে থাকে, কিন্তু রিক আর একটি মেয়ে আসে না। তারা একভাবেই 40 মিনিট জলের মধ্যে বসে থাকে। এবার কিছুক্ষণ পর মেয়েটি জলের ওপরে উঠে আসে, কিন্তু তখনও রিক জলের মধ্যেই বসে থাকে। আর কিছু সময় যাওয়ার পর রিকেরও দম বন্ধ হয়ে আসছিল, তার ধীরে ধীরে হার্টবিটও বন্ধ হয়ে যাচ্ছিল, যেটা তারা সবাই উপরে বসে দেখছিল। এবার কোনো বিপদ ঘটার আগেই রিক জলের উপর উঠে আসে। সে প্রায় জলের নিচে 42 মিনিট ছিল। এটা দেখার পর উপরে থাকা সকলেই অনেক খুশি হয়, আর রিকের জন্য সবাই হাতে তালিও দিতে থাকে। এরপর তারা রিককে একটি অপারেশন করার জন্য নিয়ে যায়। আর যেদিন রিকের অপারেশন কমপ্লিট হয়ে গিয়েছিল, সেদিন রিক তার ওয়াইফের সাথে এক বিছানায় ছিল না। এটা যখন এভা দেখতে পায়, তখন সে অনেক অবাক হয়ে যায়। আর সে রিককে রান্নাঘরে বসে থাকতে দেখতে পায়, এবং রিক সেখানে বসে তার গায়ে বরফ ঘষতে থাকে, কারণ রিকের অনেক গরম লাগছিল। এই জন্য এবার রিককে আরো কিছু বরফ এনে দেয়, আর সেই বরফের মধ্যে রিক তার হাত রেখে ঠান্ডা অনুভব করার চেষ্টা করতে থাকে। তবে রিক তার ওয়াইফকে বলে, আমার কোনো ধরনের ঠান্ডায় লাগছে না। এর মানে রিকের শরীর টাইটানের সাথে মিলে গিয়েছিল। তারা সবাই টাইটানে পাঠানোর জন্য যেটার পরীক্ষা করছিল, সেটা রিকের মধ্যে দেখা দিয়েছিল, কারণ তার কোনো ঠান্ডাই লাগছিল না, আর টাইটান অনেক বেশি ঠান্ডা গ্রহ ছিল। কিন্তু এটা রিক টাইটানে যেতে পারবে না, কারণ এখনো তাকে মিথেন ও নাইট্রোজেন গ্যাসের সম্মুখীন হতে হবে। এরপর তাদের সবাইকে মিথেন গ্যাসের সাথে জলের মধ্যে রাখা হয়, তাই তাদের অন্য রকমের একটি মাস্ক পরানো হয়, যা দিয়ে নাইট্রোজেন গ্যাস বার হতো। এরপর তাদেরকে সেই মাস্ক পরিয়ে জোরে দৌড়াতে বলা হয়। আসলে তাদের এইভাবেই টাইটানে পাঠানোর প্রস্তুতি করানো হচ্ছিল। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। আর একদিন রিক স্নান করার জন্য যখন বাথরুমে যায়, তখন সে লক্ষ্য করে তার মাথা থেকে অনেক চুল পড়ে যাচ্ছে, যেটা কিনা ধারণার বাইরেই ছিল। সেখানে আরো একটা ছেলে ছিল, তার সাথেও এমনটাই ঘটছিল। তারা কিছুই বুঝতে পারছিল না এটা কি হচ্ছে তাদের সাথে। ঠিক তখনই সেখানে হঠাৎ করে একটি মেয়ে মারা যায়। তার এমন মৃত্যুতে তারা অনেক ভেঙে পড়ে। এইসব দেখার পর তারা বুঝতে পারে এই পরীক্ষার জন্যই এটা হচ্ছে। এটা দেখার পর সবাই অনেক ভয়ও পেয়ে যায়, কারণ সেই মেয়েটিকে যা যা মেডিসিন দেওয়া হয়েছিল তার সব তাদেরকেও দেওয়া হয়েছিল। তাই এখন তাদের সকলেরই জীবন সংকটের মধ্যে আছে। এরপর রাতে সবাই রিকের বাড়িতে গিয়ে এই ব্যাপারে কথা বলতে থাকে। তাদের কথার মধ্যে তাদের এক বন্ধু হঠাৎ করে অনেক রেগে যায়, আর সে তার ওয়াইফের ওপর হামলা করে দেয়। আসলে যখন থেকেই তার উপর পরীক্ষা করা হচ্ছিল, তখন থেকেই তার সাথে এমনটা হচ্ছিল। এইসব কিছু দেখার পর সবাই অনেক এডিটেড হয়ে যায়।
পরের দিন সকালে একজন ডক্টর রিকের বাড়িতে আসে আর বলে যে মেয়েটি মারা গেছে সে আসলে আগে থেকেই অসুস্থ ছিল, তাই সেই পরীক্ষা সহ্য করতে পারেনি, তাই সে মারা গিয়েছিল। এটা কোনো পরীক্ষার জন্য হয়নি। কিন্তু রিক বুঝতে পেরে গিয়েছিল এখানে কোনো না কোনো গন্ডগোল তো আছেই, যার জন্য এত কিছু হচ্ছে। এরপর রাতে রিকের বমি হয় এবং তার সাথে ব্লিডিংও হচ্ছিল। এইসব দেখার পরে বা রিকের রক্তের স্যাম্পল নেয় পরীক্ষা করার জন্য, কারণ এভাও একজন ডাক্তার ছিল। পরের দিন আমরা রিককে দেখতে পাই যে কিনা তখন জলের মধ্যে বসেছিল। জলের মধ্যে থাকার পরও রিকের গা থেকে চামড়া একাই উঠে যাচ্ছিল, যা দেখার পর রিক অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে এবার রিকের রক্ত পরীক্ষা করার জন্য ল্যাবে আসে। রক্ত পরীক্ষা করার পর এবার জানতে পারে রিকের শরীরে আগে থেকে অনেক মেডিসিন আর কেমিক্যাল দেওয়া হয়েছিল, যার ব্যাপারে তারা রিককে এবং এভাকে কিছুই বলেনি। এইসব দেখার পর এবাও অনেক রেগে যায় আর গিয়ে এই প্রজেক্টের হেডের সাথে কথা বলতে থাকে, কিন্তু এই ব্যাপারে সে এভাকে কিছুই বলে না। এদিকে রিকের চোখের অপারেশন করা হয় যাতে রিক অন্ধকারেও দেখতে পায়। অপারেশন হওয়ার পর রিক যখন বাড়িতে আসে তখন রিকের চোখ থেকে রক্ত বার হতে থাকে, তাই রিককে আবারও হসপিটালে নিয়ে আসা হয়। এইদিকে আবারও এবা হেড অফিসারের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু এবারও হেড প্রফেসর তার কোনো কথার উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায়। এরপর এবা যখন বাড়িতে ফিরে আসে তখন এবা দেখতে পায় যে ছেলেটি রেগে যেত সে তখন আগের থেকে আরো বেশি রেগে গিয়েছিল এবং সে নিজের ওয়াইফকেও মেরে দেয়। ঠিক এই কারণে আর্মি ফোর্সরাও সেখানে চলে এসেছিল তাকে নেওয়ার জন্য। তবে এখানে এবা বুঝতে পেরে গিয়েছিল তার কাছ থেকে হেড কিছু না কিছু লুকাচ্ছে, যেটা কিনা সে সিক্রেট ভাবে রাখতে চাইছিল সবার কাছ থেকে। তাই এবা এই সবকিছু খুঁজে বার করার জন্য রিকের এন্ট্রি কার্ড নিয়ে এমন একটি জায়গায় চলে আসে যেখানে সবার ফাইল রাখা ছিল। এরপরে এবা সেই ফাইলগুলি চেক করতে থাকে আর সেখান থেকে সে সেই মেয়েটির ফাইল দেখতে পায় যে কিনা হঠাৎ করে মারা গিয়েছিল এবং তারা বলেছিল তার শরীরে আগে থেকে কোনো রোগ ছিল যে কারণে সে মারা গিয়েছিল। তবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল, মানে ফাইল অনুযায়ী সেই মেয়েটি এই পরীক্ষার জন্যই মারা গিয়েছিল। এরপর আমরা হেড প্রফেসরকে দেখতে পাই যে কিনা নাসার হেড অফিসারের সাথে কথা বলছিল। সেখানে নাসার অফিসার বলতে থাকে প্রফেসরকে তারা যে এক্সপেরিমেন্টটি মানুষের উপর করছিল তা সম্পূর্ণ ভুল ছিল আর তাদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই এক্সপেরিমেন্টটি বন্ধ করো, না হলে তোমাদের এর জন্য শাস্তিও পেতে হবে। এবার পরের দিন সকালে হেড প্রফেসর রিকের বাড়িতে যায় এবং তাদের বলতে থাকে আমরা এই এক্সপেরিমেন্টটি এই কারণেই করছিলাম যাতে আমরা সকল মানুষদের টাইটান গ্রহে পাঠাতে পারি। তবে আমি এটা জানি না এর পরিণাম কি হতে চলেছে, আর সবার ডিএনএ সমান না, তাই এই এক্সপেরিমেন্টটি সবার শরীরে সুটো নিচ্ছিল না। তবে হ্যাঁ, রিক একমাত্র মানুষ ছিল যার শরীরে এই এক্সপেরিমেন্টটি সবকিছু সহ্য করতে পারছিল আর রিকও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। আমরা যাদের উপর পরীক্ষা করছি তারা যদি সফল হতে পারে তাহলে তারা ধীরে ধীরে টাইটান গ্রহের ক্রিয়েচারে পরিবর্তন হবে এবং তাদের নাম রাখা হবে হোমো টাইটান। তবে আমরা এটা জানি না কে কিরকম ভাবে পরিবর্তন হবে, কারণ সবার ডিএনএ সমান ছিল না। প্রফেসরের কথা শোনার পর রিক আর এবা অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু রিকের আর কিছুই করার ছিল না কারণ সে অনেক দূর পর্যন্ত চলে এসেছিল। এরপর রিকের চোখে আরো একটা অপারেশন করা হয় যার ফলে রিক এখন অন্ধকারে ভালোভাবে দেখতে পাচ্ছিল, এমনকি সে এখন জলের মধ্যে বসেও সবকিছু অনুভব করতে পারছিল। অন্যদিকে যেসব মানুষদের উপর পরীক্ষা করা হচ্ছিল তারা এবার এক এক করে সবাই মারা যেতে থাকে, শুধুমাত্র রিক আর তার বন্ধু ছাড়া। এবার এইভাবেই কয়েকদিন কেটে যায় আর এবার যখন ল্যাবে রিকের সাথে দেখা করতে আসে তখন এবার রিককে দেখে অনেক চমকে যায়, কারণ রিকের মাথায় একটাও চুল ছিল না, এমনকি তার কান পর্যন্তও ছিল না। তবে রিক তার ওয়াইফ এবং ছেলেকে চিনতে পেরে গিয়েছিল, কিন্তু সে তাদের সাথে কথা বলতে পারে না, কারণ তার উপর পরীক্ষা করার পর রিক লো ফ্রিকুয়েন্সি মানে আস্তে সাউন্ড বার করত, যা একটি সাধারণ মানুষ শুনতে পারত না। যাই হোক, এরপর তারা রিককে বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে রিকের বন্ধুও এসেছিল তার বাড়িতে এবং তার হাতে রক্তও লেগেছিল। আসলে সেও রেগে গিয়ে তার স্বামীকে মেরে দিয়েছিল। এই খবর এবার আর্মিরাও জানতে পেরে গিয়েছিল, তাই তারা রিক আর তার বন্ধুকে নিতে চলে এসেছিল, কারণ তারা এখন সাধারণ মানুষের জন্য অনেক বেশি বিপজ্জনক ছিল। আর্মিরা তাদের যখন নিতে যায় তখন তারা তাদের সাথে যেতে চাইছিল না, ঠিক এই কারণে আর্মিরা রিকের বন্ধুকে মেরে দেয়। এটা দেখার পর রিক অনেক রেগে যায় আর সে তার নিজের শক্তি ব্যবহার করে সব আর্মিদের সেখান থেকে মেরে সেখান থেকে সে পালিয়ে যায়। রিককে পালাতে দেখে তার ওয়াইফ মানে এভা তার পিছন পিছন যেতে থাকে। রিক তখনও তার ওয়াইফকে অনেক ভালোবাসত। রিক এবার এবার মাথায় হাত রেখে তার মস্তিষ্ক পড়তে থাকে। রিকের একটা নতুন শক্তি ছিল সকলের ব্রেন পড়ার। এরপর সেখানে আর্মির লোকেরা চলে আসে রিককে নিতে। রিক চাইলেই সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে কোথাও না গিয়ে আর্মিদের কাছে ধরা দেয় নিজেকে এবার কথা মতো। এবার রিককে তারা আবারও ল্যাবে নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর প্রফেসর এবাকে বলে রিককে একটি ইনজেকশন দেওয়ার জন্য। এই ইনজেকশনটি ছিল রিকের সব অতীত ভুলিয়ে দেওয়ার জন্য, যেটা কিনা রিকের জন্য খুব ভালো একটা ইনজেকশন ছিল, কারণ তারা রিককে টাইটানে পাঠিয়ে দেবে আর কিছুদিন পরেই, তাই সব ভুলে যাওয়াটাই তার জন্য ভালো হবে। এরপর এবার রিককে যখন ইনজেকশনটা দিচ্ছিল তখন রিক এটা করার জন্য এবাকে বারণ করতে থাকে, কারণ রিক অতীত ভুলতে চাইছিল না।
এবার রিককে ইনজেকশনটা দেওয়ার পর সে তার বন্ধু আর ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। এইদিকে রিক তার শক্তি ব্যবহার করে সেখানে থাকা সকল আর্মিদের মেরে সে আবারও নিজের বাড়িতে চলে আসে। আর সেখানে আমরা জানতে পারি এবার রিককে ইনজেকশনটি দেয়নি, কারণ এবাও চাইছিল না রিক টাইটানে যাক। রিক বাড়িতে এসে সে তার ওয়াইফ আর ছেলেকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সেখানে আর্মিরাও চলে আসে এবং রিককে চারিদিক থেকে ঘিরে নেয়। সেখানে প্রফেসরও এসেছিল। প্রফেসর তাদেরকে বলে রিককে আমাদের সাথে যেতে হবে, কারণ আমরা রিককে টাইটানে পাঠাবো, কারণ রিক আর কখনোই মানুষ হতে পারবে না এবং সে পৃথিবীতেও থাকতে পারবে না। তাকে যদি বাঁচতে হয় তাহলে রিককে টাইটানে যেতে হবে। এবাও তখন বুঝতে পেরে যায় প্রফেসরের কথা, তাই এবার রিককে সাহস দিয়ে বলে তোমার এখন টাইটানে যাওয়ার সময় হয়ে গেছে। এরপর তারা রিককে রেডি করতে থাকে টাইটানে পাঠিয়ে দেওয়ার জন্য। এরপর এই সিনটি এখানেই শেষ হয়ে যায়। আর পরের সিনে আমরা দেখতে পাই এবা এবং তার বন্ধু মিলে সেই ল্যাবের দেখাশোনা করতে থাকে এবং নতুন নতুন সব এক্সপেরিমেন্ট করতে থাকে যাতে তারা মানুষদের টাইটানে পাঠাতে পারে। এরপর একদিন রাতে এবার ছেলে বাইরে খেলতে থাকে এবং সে এবাকে ডেকে বলে দেখো মা, আজ আকাশটা অনেক সুন্দর লাগছে। তখন আমরা মহাকাশে টাইটানকে দেখতে পাই, যেখানে রিক একাই দাঁড়িয়েছিল এবং তার এই নতুন গ্রহ অনেক ভালো লেগে গিয়েছিল পৃথিবীর থেকে। সে অনেক খুশিও ছিল। আর এর সাথে সাথে মুভিটিও শেষ হয়ে যায়।